আচ্ছা চলুন না, আজ এমন একটা গল্প শুনি। একটা গল্প যেখানে একটা গোটা দেশের পরিকল্পনা আর একজন সাধারণ তরুণের জীবন দুটোই যেন হাত ধরাধরি করে এগোতে থাকে আর বদলাতে থাকে। হ্যাঁ, তাই আজকের এই আলোচনাটা কিন্তু শুধু শুকনো নীতি বা পরিকল্পনার কচকচানি নয়। এটা আসলে একটা মানবিক যাত্রার গল্প। গল্পের শুরুটা হচ্ছে ২০১৫ সাল থেকে। পরিচয় করা যাক অয়নের সাথে। আর ৫টা সাধারণ কলেজ ছাত্রের মতোই একজন, কিন্তু মনে তার হাজারো চিন্তা। এদিকালটা ঠিক কেমন হবে? পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি পাওয়া যাবে তো? আর অয়ন যখন নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছে, ঠিক সেই সময়েই দেশের ভবিষ্যৎ নিয়েও একটা বিশাল বড়সড় সিদ্ধান্ত নেওয়া হলো। বহু বছরের পুরনো যে প্ল্যানিং কমিশন ছিল, সেটাকে সরিয়ে দিয়ে একেবারে নতুন একটা সংস্থা তৈরি করা হলো। আর সেটারই নাম দেওয়া হলো নীতি আয়োগ। কিন্তু এটা কি শুধু একটা নাম বদল ছিল? না, একদমই না। এটা ছিল আসলে পুরো চিন্তাভাবনার একটা বদল, একটা নতুন দিগন্তের শুরু। তো সবচেয়ে বড় ফারাকটা কোথায় ছিল জানেন? আগে ব্যাপারটা ছিল টপ ডাউন, মানে দিল্লি থেকে ঠিক করে দেওয়া হতো যে কোন গ্রামে কোন জেলায় কি করা হবে। আর নতুন পদ্ধতিতে পুরো উল্টো, বটম আপ অ্যাপ্রোচ। এখন গ্রাম, জেলা বা রাজ্য থেকে জানতে চাওয়া হচ্ছে আপনাদের ঠিক কি দরকার, কি প্রয়োজন। মানে ওপর থেকে চাপিয়ে দেওয়া নির্দেশ নয়, বরং নিচ থেকে উঠে আসা প্রয়োজন অনুযায়ী পরিকল্পনা তৈরি করা। পুরনো পাঠশালা যোজনার বদলে পুরো একটা নতুন কাঠামো তৈরি করা হলো। ভাবুন তো ব্যাপারটা। প্রথমে একটা ১৫ বছরের লম্বা লক্ষ্য, মানে আমাদের বড় স্বপ্ন। সেই স্বপ্নটা ছোঁয়ার জন্য একটা ৭ বছরের স্ট্র্যাটেজি বা কৌশল। আর সেই কৌশলকে বাস্তবে রূপ দিতে আগামী ৩ বছরের ছোট ছোট কাজের একটা লিস্ট, একটা অ্যাকশন এজেন্ডা। কি দারুণ না ব্যাপারটা? দেশের এই নতুন প্ল্যানিংয়ের ধরনটা দেখে অয়ন যেন নিজের জীবনের জন্য একটা দারুণ সূত্র পেয়ে গেল। সে বুঝতে পারল, শুধু একটা বড় স্বপ্ন দেখলেই তো হবে না। সেই স্বপ্নের দিকে এগোতে গেলে একটা মাঝারি মেয়াদের পরিকল্পনা দরকার। আর তার সাথে দরকার প্রতিদিনের ছোট ছোট কিন্তু জরুরি কাজগুলো মন দিয়ে করে যাওয়া। বেশ, এরপর নীতি আয়োগের জার্নিতে এলো একটা নতুন অধ্যায়। এবার ফোকাসটা ছিল দুটো শব্দের ওপর: সহযোগিতা আর প্রতিযোগিতা। প্রথমে আসা যাক সহযোগিতায়। এটাকে বলা হলো কো-অপারেটিভ ফেডারালিজম। সোজা কথায়, কেন্দ্র আর রাজ্য সরকারগুলো আর একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, তারা এখন একই টিমের খেলোয়াড়, পার্টনার। লক্ষ্য একটাই, সবাই মিলে দেশের উন্নতি করা। অয়নের জীবনেও এর একটা প্রতিচ্ছবি দেখা গেল। কলেজের গ্রুপ প্রজেক্টগুলো করতে গিয়ে ও বুঝেছিল একা একা লড়াই করার চেয়ে একসাথে মিলেমিশে কাজ করলে, মানে টিমওয়ার্ক করলে, যে কোনো কঠিন কাজও অনেক সহজ হয়ে যায়, সাফল্যেও তাড়াতাড়ি আসে। শুধু সহযোগিতা নয়, এর পাশাপাশি একটা স্বাস্থ্যকর প্রতিযোগিতারও পরিবেশ তৈরি করা হলো। এটাকে বলা হলো কম্পিটিটিভ ফেডারালিজম। মানে রাজ্যগুলোর মধ্যে একটা রেস শুরু হলো, কে কত সহজে ব্যবসা করার সুযোগ করে দিতে পারছে, কোন রাজ্য স্বাস্থ্য বা শিক্ষায় অন্যদের থেকে এগিয়ে যাচ্ছে। এই প্রতিযোগিতাটাই সবাইকে আরও ভালো কাজ করতে উৎসাহ দিল। অয়নও ব্যাপারটা নিজের জীবনে অনুভব করল। ক্লাসের পরীক্ষায় ফার্স্ট হওয়ার জন্য যেমন একটা প্রতিযোগিতা থাকে, আর সেই তাগিদেই সবাই আরও বেশি করে পড়াশোনা করে, ঠিক তেমনই এই সুস্থ প্রতিযোগিতাটা আসলে সবাইকে নিজের সেরাটা দিতে সাহায্য করে। বেশ, পরিকল্পনা হলো, সহযোগিতাও হলো, প্রতিযোগিতাও হলো, কিন্তু তাদের কি হবে যারা এই উন্নয়নের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে? এবার নজর দেওয়া হলো ঠিক সেই দিকেই। ২০১৮ সালে শুরু হলো এক দারুণ উদ্যোগ, অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টস প্রোগ্রাম। এর অধীনে দেশের ১০০রও বেশি সবচেয়ে পিছিয়ে পড়া জেলাকে বেছে নেওয়া হলো। আর তারপর সেই জেলাগুলোতে স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, কৃষি, পরিকাঠামো, এই সব দিকে বিশেষ জোর দেওয়া শুরু হলো। দেশের এই উদ্যোগটা অয়নের মনেও গভীর ছাপ ফেলল। ও বুঝতে পারল, নিজে একা এগিয়ে গেলেই আসল উন্নতি হয় না। প্রকৃত উন্নতি তো তখনই যখন সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোকেও সাথে নিয়ে এগোনো যায়। একটা সামাজিক দায়িত্ববোধ জন্মালো ওর মনে। শুধু পিছিয়ে পড়াদের তুলে আনাই নয়, ভবিষ্যতের জন্য নতুন প্রজন্মকে তৈরি করার কাজও শুরু হলো। এলো অটল ইনোভেশন মিশন, বা সংক্ষেপে এম। এর লক্ষ্যটা ছিল অসাধারণ। একেবারে স্কুল লেভেল থেকেই ছাত্রছাত্রীদের মধ্যে ইনোভেশন আর উদ্যোগপতি হওয়ার ইচ্ছেটা জাগিয়ে তোলা। এই মিশনের কথা শুনে অয়নের চিন্তাভাবনাও যেন একটা নতুন মোড় নিল। এতদিন ধরে যে ছেলেটা শুধু একটা চাকরির স্বপ্ন দেখত, সে এবার একটা ঝুঁকি নেওয়ার সাহস দেখালো। অনুপ্রেরণা পেয়ে শুরু করে দিল নিজের একটা ছোট্ট অনলাইন ব্যবসা। অয়নের ব্যবসার সাথেই যেন পাল্লা দিয়ে দেশও এগোতে শুরু করল এক নতুন ভবিষ্যতের দিকে, এক আত্মনির্ভর আর ডিজিটাল ভবিষ্যতের দিকে। একবার যদি পেছন ফিরে দেখি, যাত্রাটা কিন্তু বেশ রোমাঞ্চকর। ২০১৫ সালে চিন্তাভাবনার বদল দিয়ে শুরু।
তারপর নীতি আয়োগ একটা থিঙ্ক ট্যাঙ্ক হয়ে উঠল, পিছিয়ে পড়া জেলাগুলোর উন্নয়নের জন্য বিশেষ প্রোগ্রাম এলো, নতুন ভাবনার জন্য অটল ইনোভেশন মিশন এলো, আর সবশেষে এলো আত্মনির্ভর ভারত গড়ার ডাক। বিশেষ করে 2020 থেকে 2022 এই সময়টায় কয়েকটা যুগান্তকারী বদল আমরা সবাই দেখেছি। যেমন আত্মনির্ভর ভারত অভিযানের মাধ্যমে স্থানীয় পণ্যের ওপর জোর দেওয়া হলো, ইউপিআই পেমেন্ট আমাদের জীবনের অঙ্গ হয়ে উঠল, আর সরকারি প্রকল্পের টাকা সরাসরি মানুষের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছানো শুরু হলো, মানে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার। দেশের এই বদলের সাথে সাথে অয়নও কিন্তু নিজেকে দারুণভাবে মানিয়ে নিল। সে তার অনলাইন ব্যবসায় স্থানীয় জিনিসপত্র বিক্রি করা শুরু করল, আত্মনির্ভর ভারতের ডাকে সাড়া দিয়ে। আর পেমেন্ট সব এখন ডিজিটাল। ক্রেতার কাছ থেকে টাকা সরাসরি ওর ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে, কোনো ঝঞ্ঝাট ছাড়াই। আর দেখতে দেখতে প্রায় একটা দশক কেটে গেল। এই দীর্ঘ যাত্রার শেষে অয়নের গল্পটা আর দেশের গল্পটা একটা দারুণ জায়গায় এসে পৌঁছেছে। ভাবুন তো একবার, 10 বছর আগে যে অয়ন ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে দিন কাটাত, সে আজ একজন আত্মবিশ্বাসী ব্যবসায়ী। শুধু নিজে স্বাবলম্বী হয়েছে তাই নয়, সে এখন তার গ্রামের আরও কয়েকজনের কর্মসংস্থানের কারণ হয়ে উঠেছে। এই পুরো যাত্রার সারমর্মটা বোধহয় অয়নের একটা কথাতেই লুকিয়ে আছে। অয়ন বলে, দেশটা আসলে তখনই বদলেছে যখন আমরা নিজেরা আমাদের চিন্তাভাবনাটা বদলেছি। আর এটাই তো সত্যি, আসল পরিবর্তনটা তো শুরু হয় আমাদের মন থেকে, আমাদের ভাবনা থেকে। নীতি আয়োগ একটা দেশের পরিকল্পনার ধাঁচ বদলে দিয়েছে। অয়নের গল্পটা আমাদের দেখালো কিভাবে সেই বদলের সাথে সাথে একজন ব্যক্তিও বদলে যেতে পারে। এখন প্রশ্নটা হলো, দেশের মতো করে আমরাও কি আমাদের নিজেদের জীবনের জন্য একটা বড় স্বপ্ন, একটা মাঝারি মেয়াদের কৌশল আর প্রতিদিনের ছোট ছোট কাজের তালিকা তৈরি করতে পারি? ভাবনার দরজাটা কিন্তু খোলাই রইল।